নয়না রুমে এসে ড্রেস চেঞ্জ করে টুকটুকে একটা লাল শাড়ি পরলো, সঙ্গে হালকা কিছু অর্নামেন্টস। চুলগুলো আঁচড়ে বেনি করে নিল, ক্রিম কালারের একটা হিজাব পরে নিল। শেষবারের মতো নিজেকে আয়নায় দেখছিল। মেহেনুর এসে বলল, তুমি অনেক সুন্দর, এতটাই সুন্দর যে তোমার জন্য ছেলেরা সহজেই পাগল হয়ে যায়। আমি জানি, এতে তোমার কোনো দোষ নেই। তোমার ফেস কাটিং, গায়ের রং সব মিলিয়ে তুমি অপরূপা। সুন্দর মানুষের জন্য এটাই প্লাস পয়েন্ট। তারা অপরূপ সুন্দরী হওয়া ছাড়া আর কোনো যোগ্যতা না থাকলেও সব জায়গায় ফার্স্ট প্রায়োরিটি পায়। তবে তুমি কি জানো, মানুষের রূপের প্রেমটা জাস্ট মোহ। রূপ দেখে মানুষ উপভোগ করে, কিন্তু জীবনের সত্যিকারের ভালোবাসা পায় না। নয়না সামনের দিকে ঘুরে বলল, আপনার সমস্যাটা কি সেটা বলুন তো। আমার না হয় রূপ আছে, আমার গুণ না হয় নাই থাকুক, মানুষ অন্তত আমার রূপের প্রেমে পড়ে, কিন্তু আপনার তো তাও নেই। তাই আপনার জীবনে সেটুকুও নেই। না আছে রূপ, না আছে গুণ, শুধু আছে পাড়ার আন্টিদের মতো পায়ের ওপরে পড়ে ঝগড়া করার যোগ্যতা। যার কারণে মানুষ যতটুকু পাত্তা দিত, আপনাদের মতো মানুষকেও তা দেয় না। সেই ক্ষোভ অন্যের উপরে ঝাড়বেন? সুনয়না, তুমি কেন আবার ফিরে এসেছো? তোমার ফিরে আসায় সবচেয়ে বাজে প্রভাব পড়েছে আমার জীবনে। এই সবে আমি জীবনটাকে একটু গোছাতে শুরু করেছিলাম, কিন্তু তুমি নামক ঝড় এসে আবার সব শেষ করে দিলে। আপনার হাজবেন্ডের জন্য আমি মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিলাম। আমার হাজবেন্ড অযথা শাস্তি পাচ্ছিল, আর আপনি আমাকে দোষারোপ করছেন। বোধবুদ্ধি আছে নাকি সস্তায় বেচে দিয়েছেন? গায়ের চামড়া যত চকচকে, আপনার মনটা যদি তার কিঞ্চিত হতো। মেহিনুর হঠাৎই নয়নার হাতটা ধরে নিজের পেটের উপরে রেখে বলল, আমার হাজবেন্ডকে অন্তত এই নিষ্পাপ জানটার জন্য মুক্তি দাও নয়না। আমার সন্তানটাকে বাবা হারা করো না। আমি জীবনে বাবার আদর পাইনি। আমার সন্তানটা যেন সেই কষ্ট অনুভব না করে। আমি পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ হতে পারি, কিন্তু বিশ্বাস করো, আমি পৃথিবীর সবচেয়ে ভালো মা হতে চাই। আমার সন্তানের জন্য দয়া করো। নয়না দুই হাত ভাঁজ করে বলল, আপনার হাজবেন্ডকে আমি ক্ষমা করে দিয়েছি। যদি ওনার মতো মানুষ ক্ষমার অযোগ্য যদিও, তবু ক্ষমা করেছি। এবার চেষ্টা করুন নিজের স্বামীকে আঁচলে বেঁধে রাখতে। আমি কেসটা তুলে নিয়েছি, এবার তাকে শুধরে নেওয়ার দায়িত্ব আপনার। তুমি এই বাসায় থাকলে তা কখনোই সম্ভব হবে না নয়না। চোখের সামনে তোমাকে দেখলে কি করে মন থেকে তোমাকে বের করবে? নাকি তুমি জেলাস যে তোমার আগে আমার সন্তান আসছে বলে? আপনার চিন্তা ভাবনা এত নিম্নমানের। নয়না আর কিছুই বলার আগে জিয়ান বলে উঠল, মেহেনুর, তোমার মতো শিক্ষিত একটা মানুষের কাছ থেকে এমন আচরণ খুবই হতাশাজনক। এক কাজ করো, তুমি আর জাহিন আলাদা হয়ে যাও। আমার ওয়াইফ এখানে এই বাড়িতেই থাকবে। আসতে পারো আমার রুম থেকে। মেহেনুর চলে যেতেই জিয়ান নয়নার দিকে তাকিয়ে বলল, মাশাল্লাহ, আমার অর্ধাঙ্গিনীকে মোহনীয় লাগছে। কারণ নজর না লাগুক আমার বাটার মাশরুমের ওপর। নয়না মুচকি হেসে বলল, মিস্টার প্লেন ড্রাইভার, পাঞ্জাবি আর জিন্সটা রাখা আছে, দ্রুত চেঞ্জ করুন। নয়না সরে আসতে যেতেই জিয়ান তার হাতটা ধরে বলল, একটা চুমু খেতে পারি? জাস্ট একটাই চুমু খাবো, তারপর ফটাফট ড্রেসটা চেঞ্জ করে ফেলবো, প্রমিস। নয়না জিয়ানের সামনে দাঁড়িয়ে দুই হাত ভাঁজ করে বলল, একটাই কিন্তু, বলেই চোখটা বন্ধ করে নিল। নয়না ভেবেছিল জিয়ান লিপ কিস করবে, কিন্তু না। নয়নাকে অবাক করে দিয়ে জিয়ান তার কপালে আলতো করে চুমু খেয়ে বলল, হে আমার চাঁদ, হে আমার জোছনার আলো, তুমি হাসলেই আমার পৃথিবীতে সুখ ছড়িয়ে পড়ে। নয়না দূরে সরে বলল, এবার দ্রুত রেডি রেডি হও। জিয়ান টি শার্টটা খুলে পাঞ্জাবি পরে নিল, এরপর কোমরে তোয়ালে জড়িয়ে প্যান্টটা চেঞ্জ করে নিল। নয়না হেসে বলল, তোয়ালে তো ফাঁকা ছিল, ইস, আমি তো সব দেখে ফেললাম। জিয়ান এক চোখ টিপে বলল, প্রথমবার দেখলে জান, এর আগে দেখোনি? শিওর? সি, বেশরম লোক। আমি বেরিয়ে আম্মুকে বলে আসছি, আপনি দ্রুত আসুন। আরে কিউটি পাই, শুরুতে তো তুমিই করলে, আর আমি বললেই বেশরম। নয়না বলল, দেখো অনিকেত, তোমার উচিত ওই লোকটার মুখোমুখি হওয়া। কেন তোমার সঙ্গে এত বড় অন্যায় করলো? তোমার মতো ছেলেকে পরিচয় দিতে তার এত লজ্জা করে?
যখন অবৈধভাবে নিজেদের দেহের সুখ মিটিয়েছিল তখন লজ্জা করেনি? বাচ্চার জন্ম দেওয়ার সময় সমাজের কথা মনে পড়েনি? জন্ম দেওয়ার পর মনে পড়েছে? তুমি ছেড়ে দিলেও আমি ছাড়বো না। আগে ডিএনএ টেস্ট করাবো, তারপর আদালতে দেখা হবে মাহবুব তালুকদারের সঙ্গে। আমি কাল বা পরশুই নয়নার সঙ্গে দেখা করব। নয়না কি জানে? না, নয়না সম্ভবত এইসবের কিছুই জানে না। বাদ দাও সায়না, জোর করে পিতার পরিচয় পাওয়া যাবে, কিন্তু ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা এগুলোর অভাবে এতগুলো বছর পার করেছি, বাকি জীবনটাও পার করে দিতে পারবো। অনিকেত, এরকম মানুষের ভালোবাসার কোনো প্রয়োজন নেই তোমার। অবশ্যই পরিচয় আর তাদের মতো সভ্যতার আড়ালে লুকিয়ে রাখা মানুষদের পরিচয় সামনে আনার প্রয়োজন আছে। অনিকেত সায়নাকে জড়িয়ে ধরল, তার পেটে হাত রেখে বলল, নতুন করে আমার জীবনে আর কাউকে চাই না, তোমাদের নিয়েই বাকি জীবন কাটিয়ে দিতে চাই সায়না। যে পিতা তার সন্তানের পরিচয় মিটিয়ে দিতে চায় না, আমি সেই পিতার মুখদর্শনও করতে চাই না এই জীবনে। তুমি শুধু আমার বোনটাকে নিজের বোনের মতো ভালোবাসা দিও। তুমি জানো, প্রথমবার যখন ওর সঙ্গে দেখা হয়েছিল কেমন যেন আপন আপন লেগেছিল। তারপর যখন বলল, আমি আপনার ছোট বোন, আমার পরিবার আজ থেকে আপনার পরিবার, এটাই আপনার পরিচয়, সেদিন মনে হয়েছিল পৃথিবীতে একটা বোন থাকা কত বড় সৌভাগ্যের। কে জানতো সেদিন আসলেই আমি সেই সৌভাগ্যবান মানুষ ছিলাম। মন্ত্রীপুত্র আরিয়ান বলল, এই, তুই ওই গোয়েন্দা না যাকে আমার বাবা টাকা দিয়ে কিনে নিয়েছে? জাহিন হাতে চামড়ার গ্লাভস সজোরে ঘুষি মারলো আরিয়ানের মুখ বরাবর। আরিয়ান ছিটকে পড়ল ফ্লোরে। জাহিন আরিয়ানের বুকে পা রেখে বলল, জাহিন চৌধুরী এতটাও সস্তা না যে তাকে কেনা যাবে। হাতে থাকা মদের বোতলটা ঢেলে দিল আরিয়ানের মুখে। ততক্ষণে সবাই চলে গেছে, মুহূর্তেই রুম ফাঁকা হয়ে গেল। জাহিন আরিয়ানের দিকে তাকিয়ে বলল, তোর বাবা আমার সঙ্গে গাদ্দারি করেছে, তার পরিমাণ, তার পরিণাম তাকে ভুগতেই হবে। গুড বাই বলেই মেইন দরজার কাছাকাছি লুকিয়ে পড়ল। গেটের সামনে থেকে দারোয়ানরা ছুটে এসে দেখলো আরিয়ান ফ্লোরে পড়ে আছে, মুখ থেকে রক্ত ঝরছে। দ্রুত মন্ত্রীকে কল করে জানালো ইমার্জেন্সি হাসপাতালে নেওয়া হলেও ডাক্তাররা জানালো অতিরিক্ত নেশার কারণে আরিয়ান মারা গেছে। শেষ রাতের দিকে জাহিন বাসায় ফিরে নিজের রুমে না গিয়ে নিচের গেস্ট রুমে এসে ঘুমিয়ে পড়ল। অথচ বাসার কেউ এখনো জানে না যে জাহিন বাসায় উপস্থিত। এক রাতের মধ্যে সে কত জঘন্য অপরাধ করে এসে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। জাহানারা বেগম আগের চেয়ে মোটামুটি সুস্থ, কিন্তু মাঝে মাঝে এখনো উল্টোপাল্টা কথা বলেন। এই তো সকাল থেকেই নয়নার জন্য রান্না বান্না করছিলেন, হঠাৎ শিল্পী বেগমকে বললেন, শিল্পী, তুই কি আমার নাফিকে দেখেছিস? দেখ তো, সকাল থেকে ছেলেটা কিচ্ছু খায়নি, কোথায় গেল খুঁজেই পাচ্ছি না। ওইটুকুন একটা ছেলে একা একা কোথায় গেল বল না। শিল্পী বেগম বোকার মতো করে তাকিয়ে থাকলেন, জাহানারা বেগমের চলে গেলেন। নাফি, নাফি বলে ডাকতে ডাকতে পুরো বাড়ি ঘুরতে লাগলেন। নীলাঞ্জনা তার ছেলের কাছে সূচনাকে বসিয়ে রেখে রান্না করছে। ইদানিং তাকেও রান্নার কাজে হেল্প করতে হয়। এ বাড়ির কেউ কাজের লোকের হাতের রান্না খায় না। এদিকে জাহানারা বেগমও অসুস্থ। মাহবুব তালুকদার জাহানারা বেগমের হাত ধরে টেনে নিজের রুমে নিয়ে গেলেন। তারপর তার মুখটা চেপে ধরে বলেন, কেন এসব বলে চেঁচাচ্ছ? তুমি তো জানোই এতিমখানা থেকে নাফি হারিয়ে গেছে, হয়তো বেঁচে আছে নয়তো নেই। এই বুড়ো বয়সে কেন সম্মান নষ্ট করতে উঠে পড়ে লেগেছো? জাহানারা বেগম মাহবুব তালুকদারকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে লাগলেন। নয়না নিচে এসে জিয়ানের জন্য অপেক্ষা করছে। পুরুষ মানুষের কোনো সময়ের বালাই নেই নাকি? সম্পূর্ণ রেডি হওয়ার পর তাদের ওয়াশরুমের জরুরি মিটিং এর কথা মনে পড়ে যায়। পেছন থেকে জাহিন বলল, সামনের লাল পরীটা জমিনে কি করে নেমে এলো? নয়না পেছন ঘুরে বলল, আপনি, আপনার কি কোনো লাজ শরম নেই নাকি? এত কিছু হয়ে যাওয়ার পরেও চরিত্র ঠিক করতে পারলেন না? আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা পৃথিবীর সবচেয়ে সুন্দর আর সত্যি। হোক সেটা অন্যায়, একতরফা ভালোবাসাই আসল ভালোবাসা। প্লিজ দয়া করে নিজের পাগলামিটাকে ভালোবাসা বলে ভালোবাসাকে লজ্জিত করবেন না।
আপনার ভালো একজন সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। তুমি আমাকে এত ঘৃণা কেন করো? ভালো না বাসো? দুটো ভালো কথাও তো বলতে পারো। আপনি আমার বয়সে বড় না হলে আপনার আমার পায়ের জুতাটা খুলে আপনার গালে মারতাম। ভাগ্যিস আপনি আমার বড়, আবার সম্পর্কে আমার ভাইয়ের মতো। জাহিন হেসে বলল, তুমি দেখতে যতটা সুন্দর, তোমার মুখের ভাষা ঠিক ততটাই তেতো। দেখতে রসগোল্লার মতো, কিন্তু কথা বলো করলার মতো। 1 কেজি মধু কিনে দেব, খেয়ে মিষ্টি মিষ্টি কথা বলবে। এত সুন্দর চেহারায় তেতো কথা বেমানান। নিজের বউ ঘরে থাকতে ভাবিকে এসব বলতে লজ্জা করে না? অবশ্য আপনার লজ্জা থাকলে তো করবে, আপনি জঘন্য চরিত্রের একজন মানুষ। জিয়ান সিঁড়ি দিয়ে নেমে এসে নয়নার বাহুতে হাত রেখে বলল, যান, বাসায় আমরা কুকুর বেড়াল পুষি। কথা বলতে ইচ্ছে করলে তাদের সঙ্গে বলবে, মানুষরূপী জানোয়ারদের সঙ্গে কিসের কথা? তুমি কি জানো না তারা হিংস্র পশুর চেয়েও নিকৃষ্ট আর ভয়ঙ্কর? জাহিন হাতটা মুষ্টিবদ্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। নিজের ওপরেই তার রাগ বেশি হচ্ছে। কেন এই মেয়েকে দেখলেই সে নিজেকে কন্ট্রোল করতে পারে না? কেন বারবার এই মেয়ের কাছে দুর্বল হয়ে পড়ে? চোখটা বন্ধ করে বলল, তুমি কেন বেঁচে ফিরলে? পৃথিবীতে হয়তো তুমি থাকবে, নয়তো আমি। আমি জীবিত থেকে তোমাকে অন্য কারোর বাহুতে সহ্য করতে পারবো না বলেই তো হত্যা করেছিলাম তোমাকে, কিন্তু তুমি বেঁচে ফিরলে। জিয়ান ড্রাইভ করছে, নয়না চুপচাপ বসে আছে। মন খারাপ করছো কেন বাটার মাশরুম? আমি আছি তো তোমাকে প্রোটেক্ট করার জন্য। কিসের ভয় তোমার? তুমি আর কদিন থাকবে? তোমার সব কাগজপত্র ওকে হয়ে গেলে জিম টিম করে বডি ফিটনেস ঠিক করেই তো চলে যাবে নিজের প্রথম ভালোবাসার কাছে। হোয়াট? মাথা নষ্ট হয়েছে তোমার? তো যাবে না? কোনো দিনও না, কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি আমার প্রথম ও শেষ ভালোবাসা। আর তোমার বিমান, সে কি তোমার গোপন বউ? জিয়ান এবার শব্দ করে হেসে ফেলল। হাসি সামলে বলল, তার কাছে তো ফিরতেই হবে, না হলে আমি আমার অর্ধাঙ্গিনীর প্লেন ড্রাইভার হব কি করে? তবে তোমার এইচএসসি শেষ হলে তোমাকেও নিয়ে যাব। কিন্তু এতদিন আমি কি করে তোমাদের বাসায় থাকবো? আমাদের বাসায় থাকতে হবে না, তুমি তোমাদের বাসায় থাকবে। আমি যখন আসব তখন আমার সঙ্গে আমাদের বাসায় গিয়ে থাকবে। বাবা মা মানবে? বাবা তো মানবেই, কারণ বাবা সবটা জানে। আম্মুকে বুঝিয়ে বললে নিশ্চয়ই মানবে। কথার মধ্যেই নয়নার ফোনটা বেজে উঠল। নয়না ফোনটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে উত্তর এলো, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিস সুনয়না? সরি, কে আপনি? চিনতে পারছি না। আমি ডাক্তার ঈশান। ও, ডাক্তার ঈশান, আপনি কেমন আছেন? বাবা কেমন আছেন? এখন মনে পড়লো আঙ্কেলের কথা। আমি একটা নাম্বার পাঠাচ্ছি, আপনি ওনার সঙ্গে কথা বলে নেবেন। আপনি মিস না করলেও আঙ্কেল আপনাকে অনেক বেশি মিস করছেন। ধন্যবাদ ডাক্তার ঈশান। আপনি এখন ঢাকায়, তাই না? হুম। হলি কেয়ার মেডিকেলে জয়েন করেছি। রাতে ফ্রি থাকলে আমাদের বাসায় ডিনার করবেন। কাছাকাছি তো, বেশি দূরে না। দেখি, ডাক্তার ঈশান দেখাদেখির কিছু নেই। আপনি আসছেন এটাই কনফার্ম। ওকে। নয়না কল কেটে দিতেই জিয়ান নয়নার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। নয়না হেসে বলল, যে ডাক্তারের কথা আপনাকে বলেছিলাম সেই ডাক্তার। আর সিলেটে যে আঙ্কেলের কাছে ছিলাম উনি আমার সঙ্গে কথা বলবেন, এটা জানানোর জন্যই কল করেছিল। হো, হুম। এখন কি গাড়ি থেকে নামবেন নাকি গাড়িতে বসে থাকবেন? আর অনিকেত ভাইয়া নাহিদ ভাইয়া কখন আসবে? অনিকেত তো আসতে পারবে না বলো, নাহিদ আসবে রাতে। সকালের পেপারের হেডলাইন, অতিরিক্ত মদ্যপানে মন্ত্রী পুত্রের অকাল মৃত্যু। জাহিন পত্রিকার হেডলাইনটা পড়ে হাসছে। এই জীবনে গোয়েন্দা ট্রেনিং না নিলেও সে জানে নীরবে হত্যা কিভাবে করতে হয়, লাশ কোথায় গুম করতে হয়, কোন হত্যাকে কি বলে চালিয়ে দেওয়া যায়, এসবের ট্রেনিং সে নিয়েছে। মেহেনুর জাহিনের পায়ের সামনে বসে জাহিনের পাটা স্পর্শ করলো। জাহিন রেগে বলল, এসব কি করছো? আমি কি কোনো ভণ্ড পীর বাবা নাকি যে আমার পায়ে মাথা ঠেকাবে? জাহিন, আমি তোমার বিবাহিত স্ত্রী, আমার জন্য নিজেকে একটু বদলানো যায় না? জাহিন কারোর জন্য নিজেকে বদলায় না। তোমার যদি কোনো ভবিষ্যৎ না থাকে তাহলে কেন আমাকে নিজের সঙ্গে জড়ালে জাহিন?
আমার কি দোষ? তোমার কোনো দোষ নেই, দোষ আমার। আচ্ছা, তালাক দিলে মেয়েদের কতদিন পর আবার বিয়ে বৈধ হয়? মেহিনুর অবাক হয়ে গেল। ভয়ে তার মুখটা চুপসে গেল। কান্না মিশ্রিত কণ্ঠে বলল, প্লিজ আমাকে ডিভোর্স দিও না। তোম তোমরা ছাড়া পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নেই। তাহলে নিজের মতো থাকো, কখনো আমার কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করবে না। তোমার কি কখনো আমাকে একটু আদর করতে ইচ্ছে করে না? না, করে না। তোমার কাছে কয়েকবার গিয়েছিলাম শুধু চাহিদা মেটাতে। আদর ভালোবাসা তোর জন্য আমার মধ্যে নেই। মিতা বেগম এসে ঠাস করে জাহিনের গালে চড় বসিয়ে দিয়ে বললেন, তোকে আমি জন্মের সময় গলা টিপে কেন মেরে ফেললাম না? তোর মতো সন্তান আমি জন্ম দিয়েছি, এর চেয়ে আমি নিজে মরে যেতাম, তাও ভালো হতো। জাহিন এই সময় মিতা বেগমকে এখানে আসতে দেখেনি, মাথা নিচু করে বসে রইল। মিতা বেগম মেহেনুরের বাহু ধরে বলেন, ওঠ, এরকম জানোয়ারের পায়ের কাছে বসে ভালোবাসা ভিক্ষা করিস না। ও তোকে কি ডিভোর্স দেবে? তুই নিজে ডিভোর্স দিবি ওকে। মেহেনুর বলল, মা, তেমন কিছু না, আমাদের নিজেদের মধ্যে একটু মনোমালিন্য চলছে। জাহিন ভেবেছিল মিতা বেগম সবটা জানেন, তাই নিচু স্বরে বলল, আমি একজন খুনি, তোমার ছেলের বউকে খুন করতে চেয়েছি। আমি পৃথিবীর সবচেয়ে খারাপ মা ভাই, কারণ নিজের দোষ ভাইকেও ফাঁসি পর্যন্ত নিয়ে গিয়েছি। তুমি আমাকে নিজের হাতে মেরে ফেলো, সব দোষ আমার। মেহিনুর জাহিনের দিকে তাকিয়ে চোখের ইশারায় এসব না বলতে বারণ করেছে, কিন্তু জাহিন বলেই যাচ্ছে। মিতা বেগমের দেহে যেন মুহূর্তেই অসাড় হয়ে গেল। এমন ছেলে তিনি পেটে ধরেছেন, এতগুলো বছর লালন পালন করেছেন। নিজের ডান হাতটা তুলে আরেকটা চড় মারতে গেলেন জাহিনের গালে, তার আগেই নিজেই মেঝেতে লুটিয়ে পড়লেন। মেহনুর দ্রুত মিতা বেগমকে ধরল, নইলে মাথায় বড় রকমের আঘাত লাগলো। জাহিনও এগিয়ে এলো মিতা বেগমকে ধরতে। মেহিনুর ধাক্কা দিয়ে জাহিনকে সরিয়ে দিয়ে বলল, আপনি কেন মরে যাচ্ছেন না? আপনার মতো মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট আপনি। মেহিনুর দ্রুত নিচে নেমে সার্ভেন্টদেরকে ডাকলো। ততক্ষণে জাহিন মিতা বেগমকে কোলে তুলে নিজেই নিচে নিয়ে এসেছে। মেহিনুর কিছু বলার আগেই জাহিন বলল, আগে আমার মা, তারপর সব। দ্রুত হসপিটালে নিতে হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।